হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনশট উইথ বারুই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সকলে স্বাগত জানাই। তো ভূগোলে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে। যারা যারা ভিডিওগুলো দেখো তাড়াতাড়ি এখন চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে এসো। তো এটা হচ্ছে পার্ট 3। আমরা নদীর ক্ষয় কাজ শেষ করেছিলাম। নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ ওই পর্যন্ত হয়ে গেছিলো। এবারে আমরা দেখব নদীর মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সমূহ। মানে দেখো, নদী উচ্চ গতি সেখানে তীব্র ক্ষয় করেছে, সেই ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ করে দেখেছে। এরপরে মধ্যগতি নিম্ন গতিতে নদী যে সঞ্চয় করছে, মানে যে ক্ষয়জাত পদার্থ সেগুলি বহন করে মানে আর কি মোহনার দিকে বা পর্বতের পাদদেশে যে ভূমিরূপগুলো গঠিত করছে, সঞ্চয় করছে যে ক্ষয়জাত পদার্থগুলি, তার ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সেগুলি দেখবো আজকে। তো প্রথমে আছে দেখো পল্লল শঙ্কু এবং পল্লল ব্যঞ্জনী। তো এটা কি? এবারে দেখো যে নদী যে ক্ষয় কাজ করছে, সেই ক্ষয় কাজ নদী বহন করে পর্বতের পাদদেশে, অর্থাৎ কি পর্বত থেকে যখন একদম নিচের দিকে, পর্বতের পুরো নিচে যখন আর কি ঢাল পুরো সমান হয়ে যাচ্ছে বা সমভূমি যখন চলে আসছে, সেখানে এই যে ক্ষয়জাত পদার্থগুলি সেগুলি কি সঞ্চয় হচ্ছে স্বাভাবিক। সে সঞ্চার হয় বলে যে শঙ্কুর মতো যে সমভূমি বা হালকা টিলা টাইপের যে গঠিত হয়, ঢালু সমভূমি গঠিত হয়, তাকে বলা হচ্ছে পল্লল শঙ্কু। আর কি যখন ওই পল্লল শঙ্কু মানে যেটা বললাম যে পর্বতে পাওয়া গেছে নুড়ি কাকর পলি বালি সঞ্চিত হয়ে বা বহনজাত বা ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে শঙ্কুর আকারে যে সমভূমি গঠিত হয় তাকে পল্লল শঙ্কু বলে। ঠিক আছে, এবারে ওই শঙ্কু যখন কি হচ্ছে হাত পাখার মতো একটা মৃদু সমভূমি গঠিত করে, তখন থেকে পল্লল ব্যঞ্জনী বলছে। মানে কি করে হয়, পল্লল শঙ্কু তো গঠিত হলো, এবার ওর ওপর দিয়ে তো নদী বিভিন্ন দিকে বয়ে যাচ্ছে, এক জায়গায় তো থাকছে না, ওর ওপর দিয়েই বয়ে যাচ্ছে, ফলে এটা হয়ে আবার হাত পাকার মতো হয়ে যাচ্ছে, তখনটাকে বলা হচ্ছে পল্লল ব্যঞ্জনী। এবার আমরা পড়ি, উৎপত্তিটা পড়ছি, তোমরা সংখ্যাগুলো পড়ে নিও, টাইম ফালতু নষ্ট করছি না। উৎপত্তিটা দেখো কি বলছে। পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশের মুখে ঢাল হঠাৎ কমে গেলে বা বোঝা অত্যাধিক বৃদ্ধি পেলে, বহন ক্ষমতা হ্রাস পেলে পর্বতের পাদদেশে নুড়িকাকর পলিবালি কাদার আকারে অনুসারে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার শঙ্কুর মতো মৃদু ঢালু সমভূমি পল্লল শঙ্কু গড়ে ওঠে। আমি যা বললাম সেই কথাই। আবার কি, পল্লল শঙ্কুর ওপর দিয়ে নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে প্রবাহিত হলে শঙ্কুটি দাঁড়াও হ্যাঁ কি শঙ্কুটি প্রায় গোল বা অর্ধগোলাকার ভূমিতে বিভক্ত হয়ে হাত পাকার মতো দেখতে পল্লল ব্যঞ্জনী গড়ে ওঠে। সেই একই কথা, মানে পল্লল ব্যঞ্জনীর ওপর দিয়ে যখন নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, তখন সেটা আবার হাত পাকার মতো হয়ে যাচ্ছে এবং পল্লল ব্যঞ্জনী সৃষ্টি হচ্ছে। উদাহরণগুলো তোমরা ভালো করে পড়বা। উদাহরণটা শিক্ষিটা কি, উত্তরাখণ্ডের ঋষিকেশে গঙ্গার গতিপথে দেখা যায়, একটা উদাহরণ বলে নিলাম। এখানে এখানে পার্থক্য আছে, সেটা হচ্ছে পল্লল ব্যঞ্জনী আর হচ্ছে বদ্বীপ। বদ্বীপ তোমরা স্বাভাবিকভাবে জানোই বদ্বীপটা কি, তোমরা অনেকে হয়তো দেখেছো নদীর বা নদীর মাঝখানে একটা উঁচু জায়গা, ঠিক আছে, সেরকম বদ্বীপ তাকে বলে। এবারে হচ্ছে আমরা পার্থক্য ভিত্তি, প্রথমে হচ্ছে ভিত্তি, মানে বিষয়, পার্থক্যের বিষয়টা কি, এটা অবস্থান। তাহলে আমরা পল্লব ব্যঞ্জনীর অবস্থানটা কোথায় দেখলাম, যখন নদী মোহনাতে প্রবেশের মুখে বা মধ্যগতির শুরুতে এই পল্লব ব্যঞ্জনী দেখা যায়, পর্বতের পাদদেশে মানে পর্বতের নিচে মধ্যগতির শুরুতে দেখা যায়। আর এটা কি, নদীর নিম্ন গতির শেষে মোহনায় অগভীর সমুদ্রে দেখা যায়। এটা কিন্তু জানো তোমরা, সমুদ্রে বা নদীতে সাধারণত দেখা যায়, নিম্ন গতি একদম মোহনার দিকে দেখা যায়। আর একটা আকৃতি কি, এটা ত্রিকোণাকার বা হাত পাকার মতো দেখতে, বললাম আমরা এক্ষুনি। এটা হচ্ছে বাংলা অক্ষর মাত্রাহীন ব মতো দেখতে হয়, অর্থাৎ ডেল্টা যাকে ইংলিশে বলে। উপাদান কি, উপাদান হচ্ছে এগুলি কি, তোমরা বললাম ওই বহনজাত ক্ষয়জাত পদার্থগুলি, নুড়ি কাকর পলি বালি, এগুলি থেকে এটা সৃষ্টি হচ্ছে। এটা কি, এটা সূক্ষ্ম পলি কাদা দ্বারা গঠিত হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি পার্থক্য। এবার হচ্ছে আঁকা বাঁকা গতিপথ। এইবারে দেখো, নদী যখন বয়ে যাচ্ছে, স্বাভাবিক গতিতে নদী বয়ে যাচ্ছে ধরো, এবারে বয়ে যাওয়ার পথে একটা কিছু ধরো, নদী যখন ধীর গতিতে বয়ে যায়, তখন যদি সামনে কিছু বাধা পায়, সেটা কি এড়িয়ে চলার জন্য পাশ দিয়ে চলে যাবে নদীটা, ঠিক আছে, সেরকম ব্যাপার।
এখানে দেখো উৎপত্তিটা খেয়াল করো ভালো করে তোমরা। কি বলছে, মধ্য ও নিম্ন গতিতে নদীর বেগ খুব কম থাকায় সামান্য বাধা পেলেই তা এড়িয়ে চলার জন্য নদী পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে কি হচ্ছে, এঁকে বেগে প্রবাহিত হয়। তো আশা করি আঁকা বা গতিপথটা খুবই সহজ এটা। উদাহরণটা আমরা দেখে নিচ্ছি। উদাহরণটা কি বলছে, উদাহরণ হচ্ছে যে নদীয়া জলঙ্গি নদীতে অসংখ্য মিয়েন্ডার দেখা যায়, মানে আর কি আঁকা বা গতিপথের ইংলিশে বলে মিয়েন্ডার। এবার আছে কি খাড়া পাড় ও ঢালু পাড়, এটা কি জিনিস? আচ্ছা, মিয়েন্ডার মানে আঁকা বা গতিপথ যেটা, সেটা কি হচ্ছে, সেখানে কি যে পারে মানে একটা নদীতে বেঁকে বেঁকে যাচ্ছে, যেই পারে জলস্রোতে আঘাতটা বেশি লাগছে সেটা কিন্তু ক্ষয় পাচ্ছে, ভাঙচুর হচ্ছে, পেয়ে কি হচ্ছে ভিতর দিকে ঢুকে অবতলাকার খাড়া উঁচু হয়, একেই খাড়া পাড় বলে। এবং যে বিপরীত দিকটা সেটা কী হবে, সেখানে সঞ্চয় কাজ হবে স্বাভাবিক, কারণ এই পার্টটা হচ্ছে ক্ষয় কাজ এবং তাহলে ওই পার্টটা সঞ্চয় কাজ হচ্ছে, ফলে সেটাই উত্তলাকার মৃদু ঢালু অল্প উঁচু হয়, একেই ঢালু পাড় বলে। ঠিক আছে। এই নদীর ঢালু পাড়ের এই সঞ্চয়কে বিন্দু বাড়ও বলা হয়, তাই নদী বাঁকে পার্শ্বক্ষয় ও সঞ্চয় কাছে খাড়া ঢালু পাড় গড়ে ওঠে। ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আচ্ছা, এটা কি জিনিস? তো দেখো, আমরা বললাম যে নদী বাঁকের অবতল পাড়ে কি হচ্ছে, ক্রমশ ক্ষয় পাচ্ছে এবং ভাঙছে, এবং উত্তর পাড়ে কি হচ্ছে, নদী বাহিত বিভিন্ন পলি কাকড় বা যে নুড়ি কাকড় পলি বালি সেগুলি সঞ্চিত হচ্ছে। হ্যাঁ, এইবারে এই দুটি বাঁকের যে মধ্যবর্তী অংশ সেখানে আরও সংকীর্ণ হচ্ছে, অর্থাৎ সরু হচ্ছে, এবং কি স্রোতের আঘাতে সেটি একসময় কি হচ্ছে, নদী বাঁক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পলি কাদা দ্বারা বাঁকের ছিন্ন মুখ সেটা অবরুদ্ধ হয়ে ঘোড়ার খুঁড়ের মতো দেখতে হ্রদ সৃষ্টি করে। দেখো পাশে একটা ছবি দেওয়া আছে, এই ছবি দেখে তোমরা বুঝতে পারবা অশ্বক্ষুরাকৃতির হ্রদটা কি। এবারে ঘোড়ার খুরের মতো যেহেতু হচ্ছে, সেহেতু এখানে অশ্ব মানে তোমরা জানো ঘোড়া, আর সেই খুর তাহলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, সেই হিসাবেই নামটা হয়েছে। ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো। এরপরে আছে প্লাবনভূমি। এবারে দেখো প্লাবনভূমি কি, ধরো নদী যখন নিম্ন গতিতে নদী বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে বেশি হয়, কারণ বর্ষাকালে নদী তো জল বেড়ে যায়, তো নদীর জল বেড়ে যাওয়ার ফলে নদী ধরো অতিরিক্ত জল হয়ে গেল, তো সেই জলটা উপচে মানে উপচে যাচ্ছে দুই পাড়ে, পাড়ে উপচে যাচ্ছে ভালো কথা। এবারে ওই নদীর মধ্যে থাকে বিভিন্ন নুড়ি কাকড় পলি বালি, সেগুলি দুই পাড়ে তো আহ, পাড়ে চলে যাচ্ছে। এবার নদী যখন জল আবার নেমে যাচ্ছে তখন কি হচ্ছে, ওই পাড়ে ওইগুলো পড়ে একটা সমভূমি টাইপের তৈরি হচ্ছে, কি কিন্তু বলা হচ্ছে প্লাবনভূমি। দেখো প্লাবন মানে তোমরা বন্যা জানো। এই দেখো উৎপত্তিটা পড়ে দাও, উৎপত্তি পড়বা সবসময়, উৎপত্তি পড়লে বোঝা যাবে। উৎপত্তিটা কি বলছে, মধ্য নিম্ন গতিতে অগভীর উপত্যকা বর্ষাকালে অতিরিক্ত জল বহন করতে না পেরে দুপাশের বাঁধ উপচে বন্যা সৃষ্টি হয়। অববাহিকার নিচু অংশে বন্যার জলে বাহিত পলি কাদা বালি দীর্ঘকাল ধরে জমা হয়ে উঁচু উর্বর সমতল ভূমি গঠিত হয়, এগুলিকে বরংবারই প্রায় বন্যা হয়, নতুন পলি জমে উর্বর হয়। সেরকম উদাহরণ তোমরা পড়বা, যেমন গঙ্গা নীল ইয়াং সিকিয়াং নদীর নিম্ন অববাহিকা দেখা যায়। ঠিক আছে। এরপরে আছে স্বাভাবিক বাঁধ, এটার সঙ্গে প্লাবনভূমি কিন্তু রিলেটেড। ঠিক আছে। দেখো স্বাভাবিক বাঁধ মানে কি আর কি বোঝার চেষ্টা করো। প্লাবনভূমি যেমন ছিল সেরকমই, মানে আর কি বন্যার জলটা সেটা যখন নেমে যাচ্ছে, মানে আবার নদীতে নেমে যাচ্ছে, তখন ওই পলি কাদা বালি ইত্যাদি ওই বাঁধের মতো সঞ্চিত হচ্ছে, নদীর ধারগুলোই বাঁধের মতো সঞ্চিত হয়ে যে আর কি ভূমি তৈরি করে, তাকে কিন্তু বলা হচ্ছে বাঁধের মতো, তার জন্য একে স্বাভাবিক বাঁধ বলে। দেখো এখানে লেখা আছে বৈশিষ্ট্য, আমরা পেয়ে যাবো এখানে যে উচ্চতা কত। এখানে দেখো এটা কিন্তু একটা বৈশিষ্ট্য হতে পারে, উচ্চতা 2 থেকে 3 মিটার হয়। এরপরে আছে খাড়ি। দেখো এখানে আছে খাড়ি। তো খাড়িটা কি জিনিস? খাড়ি দেখো যখন নিম্ন গতিতে, তখন নদীর যে মোহনা সেখানে কিন্তু উল্টো দিক, নদীর মোহনা উল্টো দিক থেকে যেখানে সমুদ্র থাকে, সেই সমুদ্রে কিন্তু তীব্র জলস্রোত সেটা কি ওই মোহনায় ধাক্কা খেয়ে সেই নদীর মোহনার পাড় ভেঙে দিয়ে যেটা সংকীর্ণ ছিল সেটা চওড়া করে দিচ্ছে, একেই কিন্তু খাড়ি বলে, বা খাড়ি এইভাবেই কিন্তু খাড়িটা গড়ে ওঠে। এই দেখো এখানে আমরা সংজ্ঞাটা করছি। আর নিম্ন গতিতে বদ্বীপহীন খুব চওড়া ফানেলাকৃতি নদী মোহনাকে খাড়ি বলে।
এবারে উৎপত্তিটা পড়ে নাও একবার। নিম্নগঠিত নদী মোহনাতে বিপরীত দিক থেকে আসা জোয়ারের জলস্রোত বা সমুদ্র স্রোতের বেগ অনেক বেশি থাকলে পলিগঠিত নদী পাড় ভেঙে গভীর সমুদ্রে অপসারিত হয়, ফলে মোহনা চওড়া ও খাড়ি গড়ে ওঠে, বদ্বীপ তৈরি হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো বদ্বীপ বা ডেল্টা। বদ্বীপ তোমরা সাধারণত দেখেছো চোখে, যাকে দ্বীপ বলে সেটাই কিন্তু আসলে বদ্বীপ। এটা নতুন কিছু বলার প্রয়োজন নেই, তো আমি শুধু জাস্ট সংজ্ঞাটা পড়ে নিচ্ছি। নিম্নগতিতে নদীবাহিত পদার্থ মোহনায় বা অগভীর সমুদ্রে সঞ্চিত ও উঁচু হয়ে বাংলা অক্ষর মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টা, এটা কিন্তু ইংলিশ না, সরি, আর তখন বললাম ইংলিশ, এটা হবে গ্রিক। গ্রিক অক্ষর ডেল্টা মতো দেখতে নতুন ভূমি সমুদ্র পৃষ্ঠের সামান্য উপরে জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীতে বৃহত্তম। আশা করি বুঝতে পেরেছো, উৎপত্তিটা তোমরা পড়ে নেবে নিজেরাই। তো আজকে এই পর্যন্তই থাক। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো ভালোভাবে। একবার বাড়িতে ভালো করে রিভিশন পড়ে নেবে, তাহলে সব কিছু ভালো করে বুঝতে পারবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা সকলকে, ভালো করে পড়ে নিও। টাটা।